আমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়। অনেকদিন পর রবীন্দ্র নৃত্য করতে, রবীন্দ্র সঙ্গীত করতে ইচ্ছে করছে। টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। ব্লগার ভার্সেস কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ব্লগাররা ভালো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো, ব্লগাররা খারাপ। কে খারাপ কে ভালো জাজমেন্টাল হওয়ার অধিকার আমার মতো একটা নগণ্য, সবসময় নিজেকে 2 টাকার বলি। কিছু কিছু আমার ভিউয়ার্স বলে, দিদি আজকাল তো 2 টাকার না, তুমি 5 টাকা বলো, মানে 2 টাকার কয়েন নেই। কিন্তু কিছু কিছু কথা সময়ের চলাকালীন সবসময় কিপ সাইলেন্স রাখা যায় না, তাই না? যদিও আমি রামকৃষ্ণের দীক্ষিত, রামকৃষ্ণ বলেছে জীবনটা এরকম করে রাখবে হাঁসের মতো, চলবে জলের মধ্যে, কিন্তু জলের যাতে ছোঁয়াটা না লাগে, পাতাগুলি দিয়ে ওপর ওপর ভেসে ভেসে চলবে। খুব কোনো জায়গাতেই ডুবে যেতে লাগে না। ঠিক এই কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য খুব 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 তাৎপর্য। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে হচ্ছে, যেটা আমার মত সবার একমত না হতে লাগে না, তারা একটা ভিডিও দেখবে, সে ভিডিও থেকে ভিডিও টু ভিডিও করবে, ভিডিও টু ভিডিও। রোস্টিং চ্যানেল, ছোট ছেলে, বঙ্গাই, সিনেবাব, যারা এত লাখ লাখ ভিউজ কামাচ্ছে, কোনোদিন তোমরা শুনেছ এরা কোনো কারোর বাড়িতে গেছে, সেখান থেকে খবর এনেছে, এনে রোস্টিং করছে? কোনোদিন করছে না। ওদের কি পার্সোনাল ফ্রেন্ডশিপ থাকে না? থাকে। ছোট ছেলের সাথে প্রীতম জেফারের খুব ভালো বন্ধুত্ব, আমরা জানি। তিথি তুষারের খুব ভালো বন্ধুত্ব, এটা বন্ধুত্বের জায়গায়। তিথি তুষারের কোনো জিনিস, ঘরের কথা এনে রোস্ট কখনো করছে না। ব্লগিং করতে গেলে ওর সাথে ঘুরে ফিরে বেড়ায়, ব্যাস হয়ে গেল। রোস্টিং এর সময় যখন ওদের কোনো কিছু দেখে, হয়তো রোস্টিংটা ও অ্যাভয়েড করে, যেহেতু ফ্রেন্ড। বা যখন তিথি তুষার কাউকে স্ট্রাইক মাইক মারে, তখন কিন্তু প্রোটেস্টও করে। এমনকি যখন প্রীতম জেফার কেস করেছিল রিয়ার এগেনস্টে, তখন কিন্তু রিকেই সাপোর্ট করেছে। ডাইরেক্ট বলেছে, আমি একজন রোস্টার, আমি রোস্টার হিসাবে আমি আমার দলকেই আমি সাপোর্ট করব। সেটা কিন্তু কখনোই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে হয় না বা থাকে না। ওই দল স্ট্রাইক খেয়েছে, ইয়া ইয়া হিপি হিপি, ইয়া ইয়া, ওই দল খেয়েছে, ইয়া ইয়া হিপি হিপি, ওই দল কেস খেয়েছে, কি মজা, আনন্দ আনন্দ আনন্দ, এরকম দেখেছি বহুবার। টুকরো টুকরো হয়েছি বহুবার ভিডিও করেছি, ঘুটে পড়ে গোবর হাসে। আজকে তোমার পালা, কালকে তোমার পালা, আমি রাজ করব, ওয়ান অ্যান্ড অনলি। এই যে ওয়ান অ্যান্ড অনলি, আই এম দ্য বস। এই বসিজমের দৌলতেই কিন্তু সবকিছু হয়। আমার ভিউজ সবচেয়ে বেশি হবে। কার ভিউজ বেশি হবে? যে ব্যাগ উঠিয়ে কোথাও যেতে পারবে। ব্যাগ উঠিয়ে যাওয়াটাকে, সেই মানুষগুলিকে আমি বস্তা মাসি নাম আজকে না, 2023-এই দিয়েছিলাম। 2023-এর ছবিটা 2025-এ এসে ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে, পর্দার পর পর্দা। আরো অনেক পর্দা আছে যেটা হয়তো অনেকেই জানে না। হ্যাঁ, আমি অপমানিত প্রতি মুহূর্তে হয়েছিলাম। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা কিছু ভুলিনি। ভুললে তো চলে না। ফরগিভ করা যায়, ফরগেট করা যায় না, এটাই তো বলে, তাই না? ফরগিভ দেম বাট নেভার ফরগেট। আর আমি এটা খুব বেশি মাত্রায় মনে রাখি। 2023-এ বহুবার বলেছি, প্রতিটি ক্ষেত্রে। প্রথম শুরু হয়েছিল মন্দিরা সোমেনকে দিয়ে, ম্যান্ডি সোমেনকে দিয়ে। সেই ম্যান্ডি আর সোমেনের সময় কার আগে কে ম্যান্ডিকে ফোন করতে পারে, সোমেনকে ফোন করতে পারে, ম্যান্ডির বাইরে যেতে পারে, মানে এখানে লাগে কি বলে, রেস, র্যাট রেস, ক্যাট রেস, কি রেস, হ্যাঁ, সব রেস লেগে গেছিল। আমি কিন্তু এখানে বসেই ভিডিও করেছিলাম। আমি কোনো ফোন কলে কোনো জায়গাতে চেষ্টা করে যেতে পারতাম। এবং দুজনকে নিয়ে ইকুয়ালি, দুজন যারা আমার ওই সময়ের ভিউয়ার্স জানে, দুজনের ভুলটাকেই ভুল বলেছিলাম। তার জন্য সোমেন আজকের দিনে দাঁড়িয়ে আমাকে সবচেয়ে বেশি রেসপেক্ট করে। বোঝা যায় কথায়, বোঝা যায় চোখে মুখে। কারণ আমি চেষ্টা করিনি ওকে নক করে, এই সোমেন বলো না কালকে কি হয়েছে, এই ম্যান্ডি বল না কি হয়েছে। না, এখানে মোটামুটি সমস্ত ক্রিয়েটাররাই চেষ্টা করেছে। আর যারা চেষ্টা করেনি, যারা অন্যরা যারা গেছিল, এই বলো না কি হয়েছে, এই বলো না কি খবর, আমার সাথে এমন কিছু একজন লোকের তখন কথাও হচ্ছিল, আমি তাকে জিজ্ঞেস করলেই জানতে পারতাম কি হয়েছে না হয়েছে। নো,
ভিডিওর বাইরের খবর আনা, পাশের বাড়ির লোক আমাকে এই খবরটা দিল, এলাকার লোকের থেকে খবর পেয়েছি, জেনে নিন, শুনে নিন। নো, দিস ইজ নট কন্ট্রোভার্সি। এলাকার লোক বলল, পাশের বাড়ির লোক বলল, বাপ দাদা ঠাকুর দাদার কাছ থেকে কি খবর, এটাকে কন্ট্রোভার্সি বলা হয় না। ভিডিওতে দেখিয়েছে, সে দেখায়নি, কিন্তু ভিডিওটা ভালো করে দেখলে, ভালো করে, হ্যাঁ তার জন্য ব্রেন লাগবে, তার জন্য সময় লাগবে। একটা ভিডিও একবার দেখলে পুরোপুরি ক্লারিফিকেশন দেওয়া যায় না। একটা ভিডিও পুরো দিমাগ থেকে না দেখলে জাজমেন্ট করা যায় না। কল রেকর্ডিং ছেড়ে ছেড়ে একজন বিশাল বিশাল ভিউজ কামিয়েছে, চোখের সামনে দেখেছি। চ্যাট একজন ছিল, এখন কন্ট্রোভার্সি কম করে, সে শুধু চ্যাট ছেড়েছে। কি আশ্চর্য, ম্যান্ডির চ্যাট ছেড়ে দিয়েছে। ফোনটা ম্যান্ডির, চ্যাটটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। কতটুকু নোংরা মাত্রায় পড়ে গেছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র ভিউজের জন্য। দূর থেকে দিয়েছি। আমার কিন্তু ম্যান্ডি সমানের সময় কম ভিউজ হয়নি, যথেষ্ট ভালো ভিউজ হয়েছে, যথেষ্ট ভালো ভিউজ হয়েছে। এবং এর জন্য আমি গ্রেটফুল আমার ভিউয়ার্সের কাছে। অনেস্টি রেখে দুজনকে নিয়েই আমি সমানতালে বলেছিলাম। আমি সৌমেনের এটা খেয়ে হেলমেট ছাড়া মধ্য রাস্তায় বসে যে রাতের নাইট ড্রাইভিং ইজ সাচ এ গুড থিং সাপোর্ট করতে পারিনি, বলতে পারিনি ভাই আর খাস না এটা, ভাই ঘরে যা। সৌমেন তো জানে আমি কি কি ভিডিও করেছি, কারণ তখন সৌমেনের দুঃখে সমস্ত ইউটিউব সৌমেনের জন্য কাজ ছিল, এক্সেপ্ট মি। হ্যাঁ, এক দুজন ছিল যাদেরকে কিনা ম্যান্ডি কিনে রেখেছিল। আমি না তো ম্যান্ডির কেনা ছিলাম, না তো সৌমেনের কেনা ছিলাম। এটা ম্যান্ডিও জানে, এটা সৌমেনও জানে। আর চাইলেই আমি নক করতে পারতাম, চাইলেই মিশতে পারতাম। জীবনে পিঙ্কিকে নিয়ে কমসে কম কত ভিডিও করেছি। পিঙ্কি জীবনে বলুক, একদিনের জন্য আমি কল করে জিজ্ঞেস করেছি তোমার কি হয়েছে না হয়েছে, আজকের কি খবর? নেভার। ভিডিও তো দেখেছি, সাবুন সুডা লাগিয়ে ধুয়ে দিয়েছি। তো এই জিনিসগুলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের লিমিট ক্রস করেছে। যখন মানুষ লিমিট ক্রস করে না, তখন লিমিটটাকে টেনে ধরতে জানতে। আচ্ছা, আজকে শুধু ম্যান্ডি সমানে থাকবে না, যে কোনো ব্লগার হলেই পাড়ার থেকে খবর এনেছে, আমি রিপোর্টারের বাপ, আমি ওইখান থেকে খবর এনেছি, আমি রিপোর্টারের মা, চলে গেলাম ব্যাগ উঠিয়ে। সেই নিবেদিতার ব্লগ থেকেও শুরু হয়েছে, তখনও চলে গেল উঠিয়ে ব্যাগ। যেইখানে মানে উড়লো কি খই না কি জানি বলে না, বাংলা স্লোকগুলো তো আমার আসে না, দৌড়ালাম। এটা কিন্তু একবার না। আজকে প্রিয়া, আমি প্রিয়ার কথা বলতে বলতেই প্রিয়া নোটিফিকেশন আসলো। প্রিয়ার অবস্থা কাহিল, প্রত্যেককে প্রিয়াকে গালি দিচ্ছে, এই টাকা উঠেছিস, এই টাকা উঠেছিস, এই টাকা ফেরত দে। কিন্তু যখন প্রিয়া টাকা উঠিয়েছিল, যেদিন প্রিয়া বলেছিল টাকা দাও, তখন আমি প্রিয়াকে না করেছিলাম। তখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেহেতু তখন পুরো সিম্পেথি ছিল প্রিয়ার দিকে, আহা উহু আউচ, কারণ কম্পিটিশনটা ছিল আরেকটা বাচ্চা যে কিনা বার্থডেতে প্রচুর গিফট পাচ্ছে। ওকে বার্থডে গিফট দিয়ে যদি কেউ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম করতে পারে, চলো তেলে আমরা প্রিয়ার বাচ্চাটাকে গিনিপিক করে ফেলি। আর প্রিয়াকে ট্র্যাপে ফেলা হয়েছে। প্রিয়ারও লালসা ছিল, প্রিয়াও দেখেছে ভাই এত উঠছে, তাহলে আমারও উঠবে। অবশ্যই জেনুইন কেস, প্রিয়ার বাচ্চার রোগ নিয়ে কোনো রকম আমার কনফিউশন নেই। হ্যাঁ, তো সেখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুদ্ধি দিয়েছে। বুদ্ধি দিলেই কি ওরা বুদ্ধি খাবে নাকি? ওকে বাচ্চা নাকি? ওকে হাত দিয়ে ভাত মেখে খায় না নাকি? সব জানি, সব জানি। যখন কোথাও থেকে একটা ভরসার হাত আসে না, এগিয়ে যাও আছি পাশে, তখন আমরা কিন্তু নড়বড়ে হয়ে যাই। আমি প্রিয়াকে বুঝেছি, প্রিয়া আমাকে ঠ্যাঙ্গা দেখাবে, আমি কে? এমনিতেই আমার ভিউজ কম, তারপরে আবার এগুলো তো শুনবে নাকি? এগিয়ে যাও আছি পাশে, দেখে নেব, ব্যাস। প্রিয়া ভুল পদে পা দিল, সেই ভুলটা করলো। এখন সিম্পেথিটা মোটামুটি প্রিয়ার থেকে সবার সরে গেছে, মোটামুটি প্রিয়ার নেগেটিভ ভিউয়ার্স যাদা বেশি। তো এখন সেই প্রিয়াকেই কিন্তু যারা এক সময় বুক ঠুকে বলেছিল হ্যাঁ আমরা বুদ্ধি দিয়েছি, কমেন্ট বক্সে গিয়ে দেখো, এখনো জানি না কমেন্ট ডিলিট না করলে, নিয়ে চোখে কমেন্ট দেখেছি, হ্যাঁ তোমাকে বুদ্ধি তো আমরাই দিয়েছিলাম ছেলের জন্য, সোনা বাবার জন্য টাকা উঠাতে। তখন বলেছে কমেন্ট বক্স, ওখানে 500-600 কমেন্ট, একদম পজিটিভ কমেন্ট, খুব ভালো করেছো, সোনা বাবাটা ভালো হয়ে যাক। না, ওদের কাছেও কথা থাকবে যে আমরা এর জন্য বুদ্ধি দিয়েছিলাম, কারণ তখন মানে ভেবেছিলাম সত্যিকারের ও বিএমটিটা করাবে, তাই করায়নি। যেই করালো না, নেগেটিভ ভিউয়ার্স চলে আসলো, বাস এবার প্রিয়াকে ঠোকো তালি, ঠুকতে থাকলো। হ্যাঁ, তো এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, শুধু একজনের না, সবার জন্যই, প্রত্যেকের সাথে এরা এই করে। কিন্তু এখানে কোথাও কি ব্লগাররা দায়ী না? ব্লগাররা দায়ী না? আমি যখন ম্যান্ডি আর সৌমেনকে নিয়ে ভিডিও করতাম, আমি ম্যান্ডির ভুলটাকেও ভুল বলেছি।
এ মা তুই চলে গেলি ঘরের বাইরে, বাচ্চাটাকে এভাবে রেখে সেরে, বাচ্চাটা কি খাচ্ছে না খাচ্ছে বারবার বলেছি। সেখানে সৌমেনকেও কিন্তু আহা উহু বলিনি যে কাজ করতে শেখো। বউয়ের হাতের পুতুলে থাকলে বউরা এরকম পাওয়ার দেখাবে। হ্যাঁ, সব কিছু নিয়ে চলে গেছে বাড়িতে, খালি করে শুধু খালি পটি রাখা ছিল, কোমরটা রাখা ছিল, কোমরটা নিতে পারেনি, প্যানও ম্যান্ডির শুধু প্যান ছিল, ম্যান্ডির কোমর নাই। কলিং বেল পর্যন্ত বউ খুলে নিয়ে চলে গেছে। কোন বাড়ির বউ হাজব্যান্ডের কাছে কলিং বেল খুলে নিয়ে যায়? ম্যান্ডি তো কলিং বেলটা খুলে নিয়ে চলে গেছিল, ওটাও রেখে যায়নি। এটাকে তো সাপোর্ট করা যায় না। হ্যাঁ, তারপর হুলের মা ম্যান্ডিকে সেটা নাকি খুব ভুল করে, চারিদিকে হুলের মা মারলো। আরে আমার 21 বছর ছেলের সাথে একটা ম্যারিড মহিলা বাচ্চার মা প্রেম করবে, আমি সেই মহিলাকে চুম্মা কাটবো? ছেলেকে লাগাবো, সেই মেয়েটা কল স্বাভাবিক রাগটা আমার মেয়েটার প্রতিও আসবে। তোর জন্য আজকে আমার ছেলেটা, কারণ ছেলেটা তো হতচ্ছাড়া হয়েই গেছে, বাট তুই তো বয়স বড় ছিলি, তুই না, চারিদিকে কান্না রোল। কারণ কেন? কান্না রোল হলে তখনই ভিউজটা বেশি উঠতো। আমরা কখনোই চাইনি ম্যান্ডি আর সৌমেন এক হোক, গ্যারান্টি। সেই রাতে কথাও হয়েছে সাথে, না বাবা কি বলে, এক হলে উপায় আছে, হ্যাঁ খাবো কি, চিৎকার দিয়ে ভিডিও করে বলেছিলাম, সৌমেন স্ত্রীটা তোমার, মেয়েটা তোমার, ধরে রাখার দায়িত্বটা তোমার, ছেড়ে দিলে পাখি উড়ে যাবে। সৌমেনও বলেছিল কথাটা যে কি হবে না হবে। তাই তখন আমি কোনো ভুল বলিনি। তারপর থেকে যখন সৌমেন ওকে গ্রহণ করলো, আমি ভাইফোঁটা তোকে আশীর্বাদ দিয়েছিলাম। ওর প্রতি আমার রেসপেক্ট, আই রিপিট দ্য লাইন, সৌমেনের প্রতি আমার রেসপেক্ট অনেক গুণ বেড়ে গেছে, যে সে জানে কি করে হ্যান্ডেল করতে হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে অনেক কিছু ব্লক করে দিয়েছিল, নিজের চ্যানেলটাকে একটা মাস বন্ধ রেখেছিল। রিচ ডাউন পড়ে গেলে আমাদের রিচ ডাউন পড়ে যাবে, আমাদের রিচ ডাউন পড়ে গেলে আমরাও ওকে নিয়ে আর ভিডিও করব না। চেষ্টা করেছে ছেলেটা, এটা বুঝতে পেরেছিলাম বলেই ওর প্রতি আমার রেসপেক্ট। তারপর আমি শুনেছি কথা, আমি তাহলে হ্যাঁ আমি চেয়েছিলাম সংসারটা করুক। তারপরে ম্যান্ডিকে বোঝাচ্ছিলাম, তখন আমি নাকি ম্যান্ডির থেকে টাকা খেয়েছি, টাকা তো সবার থেকে খাই অল্প বিস্তর। ম্যান্ডির হ্যাঁ লজ্জা লাগে না, তখন ব্লা ব্লা একজনের নাম, যার হাতে যে গালে এখন ম্যান্ডি চুমা খাচ্ছে, যাকে খাসির জলের মাংস খাওয়াচ্ছে, সেই একমাত্র মেরুদণ্ড সমেত মহিলা, যাকে ম্যান্ডি মানে তখন শুধু সবাই আসতে পরে দিয়ে ম্যান্ডির পরে ভিডিও করতে শুরু করে দিল। আমি এর জন্য পরে ভিডিও করিনি ম্যান্ডি আমাকে খাসির মাংস খাওয়াবে, ম্যান্ডি আমার গেলে চুমা খাওয়াবে। আমি এর জন্য পরে ভিডিও করতাম যে ফিরে এসেছে তার জায়গায়, পাখির ভাষাতেই পাখি ফিরে এসেছে তার জন্য। তারপরে আমি প্রোটেস্ট করেছি যখন সে চুমা টুমা খেয়েছে। কেন করেছি? টু মাচ এনিথিং ইজ ব্যাড। যে তোমাকে এত নোংরা গাল থেকে গাল দিল, যার গাল শুনে ইন্সপায়ার হয়ে আমরাও কিছু ভিডিও নামিয়েছি, তুমি তাকে দেখে একদম এমন চুম্মা না, একটা প্রফেশনালিজম সব জায়গায় রাখতে লাগে। অন ক্যামেরা খুব বেশি মাত্রা প্রেম দেখাছিল না, না না না, বেশি মাত্রা প্রেম হলে কিন্তু দেখবে টাইলসের ঘর খুব একদম সাফ করতে করতে বেশি সাফ করে ফেলো না, পিছলাই আপু এরা ভাই কমরে আড্ডি যাইব গিয়া। আমার ম্যান্ডির প্রেমটা লোক দেখাও না বলেই মনে হয়েছে। আচ্ছা যাই হোক, তো সে সেম থিং আমি কিন্তু এখানে এই চোপা এবং তার ব্যাপারটাও করেছিলাম। আমি দুজনের ভুলই ধরছিলাম এক্স্যাক্টলি। আমি কারোর পক্ষ হয়ে বলছিলাম না, কারণ ভুল দুজনেরই। সন্তান ফেলে রেখে আসাটা যেরকম ভুল, তেমনি তুমি বারবার বউ এটা করেছে সেটা কন্ট্রোভার্সি এটা দেখে দিয়ে বলানোটা সেটাও ভুল, কল রেকর্ডিং ছাড়ানোটা সেটাও ভুল। কিন্তু যখন চোপাকে একদম পিষে মেরে ফেলছিল, মর এমনকি আমি চোপাকে নিয়ে ভিডিও করলো, মানে চোপার কোনো ক্লিপিংস দিল, এটা তো মর মানে আমার কমেন্ট বক্সও মর। মেয়েটা যাতে নিজেকে শেষ না করে দেয় তার জন্য পাশে দাঁড়িয়েছিলাম। তার মানে এই না তার ভুল। আমি একদিনই বলেছি আমি কোনো ব্লগারের ভক্ত হতে পারবো না। ম্যান্ডি বলেছে প্যাশনেট দীপিকে ভালো লাগে, ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করিনি। সৌমেন বলেছে ভালো লাগে প্যাশনেট দীপিকে, আমি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করিনি। প্রিয়া দুদিন আগে বলেছে এপি দিদি ভাইকে ভালো লাগে, এপি দিদি ভাই ফেভারিট, আমি প্রিয়াকে নেগেটিভ ভিডিও করি না, প্রিয়াকে ঝাড়ি না। ঠিক আমি চোপাকেও ঝেড়েছি, আমি প্রদীপকেও ঝেড়েছি, দিনের পর দিন সেম পই করে। সেপ্টেম্বর 17-18 আমার কোনো ভিডিও প্রাইভেট নাই, বারবার বলেছিলাম এক হয়ে যাও। আমি বেসিক্যালি আমি ব্যাপারটাকে ড্রামাই ধরেছিলাম। ম্যান্ডি আর সৌমেনটা যখন ভেবেছিলাম যে মিল হবে, আমি এই ক্ষেত্রেও শিওর ছিলাম যে হয়তো মিলটা হয়ে যাবে। আমি খালি ভাবছিলাম হয়তো
বিয়েটার জন্য কোথাও না কোথাও গেলেন তো বিয়ে একটা কজ আটকে গেছে, মানে দাদার বিয়ে, ওই বিয়েটার জন্যই মিলটা আরো হতে, একে তো আমরা তো আছি, হ্যাঁ এখানে তো মশলা টসলা পড়েছে, কিন্তু বিয়েটা একটা কজ ছিল। ও ভেবেছে একটু ভিউজ উঠুক, ও ভেবেছে বিয়ে, আর ইন দ্য মিন টাইম যে মুম্বাইওয়ালা এসে পড়েছে, ওটাই সবচেয়ে বেশি বড় ভুল হয়ে গেছে। বড় ভুল হয়ে গেছে। কিন্তু তারপরেও শুনতে লেগেছে আমি নাকি চেয়েছি মিল হতে, মানে ভিডিও হয়েছে, আমি নাকি চেয়েছি যাতে ওরা মিল না হয়। কোনো দিন পৃথিবীর কারো সংসার ভাঙ্গা দিয়ে আমি আমার সংসার গড়ার চেষ্টা করব না, কারণ আমি এটা জানি কারোর এক ফোঁটা চোখের জল আমার সংসারে ফলন হবে, এইটা আমি শিওর ছিলাম। এমন পর্যন্ত বুঝিয়েছি চোপার এক্স হাজবেন্ডকে ভিডিওতে, তুমি তো একটা বিয়ে করবে আজ না হোক কাল, তো ধরে নাও না তুমি ওকেই আবার আনলে। মানুষ তো ডিভোর্সি মেয়েকেও বিয়ে করে, মানুষ তো হাসি পাচ্ছে আমার এখন, মানুষ তো বিধবাকেও বিয়ে, ভিডিওগুলি সব আছে, আমি কোনো ভিডিও প্রাইভেট করিনি, মানুষ তো বিধবাকেও বিয়ে করে। ধরে নাও তুমি তাকেই ফিরিয়ে আনো, নিজের জন্য না সন্তানের জন্য। এমন পর্যন্ত বলেছি ওপেন, আমি সংবাদ ভিডিওতে বলি না, স্বামী স্ত্রীর সম্পর্ক রেখো না, তাকে তুমি গ্রহণ করো তোমার বাচ্চার মা হিসাবে। স্কুলে গেলে আমরা টিচার্স রুমে কিরকম কথাবার্তা বলি সব ভিডিওতে বলেছি। A broken home always give rise to a delinquent child. একটা লাইন নেই যেটা আমি রিপিট করছি, সবকিছু আমার বলা কথা। আমার মতো বোধহয় কেউ চায়নি, কেউ চেয়েছে মা জিন্দাবাদ, বেশ করেছে, অযোধ্যা গেছে, বাসে অনেক লোক থাকতে পারে, ওটা কিচ্ছু হয়নি, ভ্যালেন্টাইন্স ডে একটা ইয়াং মেয়ে করতেই পারে, আমি ওইটাকেও সাপোর্ট করিনি। যখন মেয়েটার বাবা মারতে গেছিল আমি কিন্তু তখনও চোপার বোর্ড দিচ্ছিলাম, সাপোর্ট করিনি। আইন নিজের হাতে নেওয়া যায় না বলেছিলাম, কমেন্ট বক্স ভরে গেছিল নেগেটিভ কমেন্টে। আজকে আমার দিন এসেছে, আজকে আমার দিন এসেছে, বলেছিলাম না এটা ভুল, ঠিক হতো তাহলে কি করে কেসটা হয়েছিল, বলেছিলাম, কেউ শুনেনি, বারবার বলেছিলাম। জন্মদিনে জন্মদাত্রী লাগে এইসব বাহারকে ভিউয়ার্স, হু আর দ্য ভিউয়ার্স। সংসারটা যদি বসে যায়, দুটো লোক যদি অসুস্থ থাকে বাড়িতে, আমার ভিউয়ার্সরা আমার কড়াই জালি রান্না করে দেবে, উহু আহা করবে। ওই যে রত্নাকরের গল্পটা ছিল না, আমি তো পাপ করে টাকা জন্য তোমাদেরকে খাইয়েছিলাম, তুমি কি আমার সঙ্গে নরক ভোগ করবে না? কেন তুমি পাপ করেছিলে? তুমি পারতে না কোনো ভালো পথে আনতে, না হয় একটু কম খেতাম, সেটাই রোজগারটা কম হতো, কিন্তু কারোর চোখের জলের কারণ অ্যাটলিস্ট আমি হতাম না। অথচ নোংরা থেকে নোংরা ভিডিও আমাকে নিয়েও নামানো হয়েছে, ছাড়া আমাকে কোনো সময় হয়নি, কারণ যেহেতু সোমেন ম্যান্ডিকে গ্রহণ করে ফেলেছে, সবার পেটে কামড়াচ্ছিল, প্যাশন ওই দেপি বারবার বোঝাচ্ছিলাম কন্ট্রোভার্সি থেকে দূরে থাকো, সংসার তোমার, ছেলে তোমার, বউ তোমার, কোথায় ছিল? ফোন করতে হয় সোমেনকে, ফোন করো, হাউ টু কিপ ইয়োরসেলফ এলুফ ফ্রম কন্ট্রোভার্সি ক্রিয়েটর, কি করে সরাতে হয়, কি করে বাঁচতে হয়, তোমাকে সৌমেন বুদ্ধি দেবে। কারণ সৌমেন তক্ষুনি মানে সদ্য ম্যান্ডির ওই ফেজ অফ লাইফ থেকে উঠেছে, যে যার স্ত্রী প্রকাশ্যে বলেছে আমি অন্য কাউকে ভালোবাসি, যার স্ত্রী প্রকাশ্যে বলেছে আমি 11 মাস কারোর সাথে ছিলাম, সেই পুরুষটার যা ফেজ অফ মাইন্ড, সেই পুরুষটার মনের যে অবস্থা, সেই অবস্থা অনেকটা ওর থাকবে। বারবার বলেছিলাম, কিন্তু হেনস্থা আমাকেই করা হয়েছে। এতটাই নোংরা এই ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার লোক। আমি ওই যে একটা রিলস বেরিয়েছিল, চায় পিয়েঙ্গে, তো আমরা যখন রিলস করি ক্যামেরাটা এভাবে ঘুরাই, তো চায়ের স্টলে নিশ্চয়ই অনেক লোক থাকবে, নিশ্চয়ই এখানে আমি একা থাকবো না, তো ওখানে কিছু ছেলে ছিল, পুরুষ ছিল, যা হয় মহিলাও ছিল, কারণ একটা মার্কেট প্লেস, একটা বাজার, একটা মল, ভীষণ সুন্দর মল, একটা মলটা নিচে মানে ডাউনে এরকম শুধু ফুড স্টল, ওপেন ফুড স্টল। এটা নিয়েও দেখেছেন তো, আচ্ছা চিন্তা করো, রিলস করতে, একটা বাসে রিলস করলে পেছন থেকে অনেক লোক আসতে পারে, আমি চা খাচ্ছি, আমার পেছন দিকে আসছে, আমি নাকি ক্যামেরা ফোকাস করি ছেলেদের দিকে, এতটাই নোংরা। তবে ঈশ্বরের লাঠির মার আছে, আমি না ওই জিনিসটাকে খুব মানি, খালি ওই যে বলি কিপ সাইলেন্স, সময়কে সময় দাও, এটা আমি খুব মানি, সময়কে সময় দাও।
আমাকে চোপার ঘরের লোকরা কম গালি দেয়নি। তারপরে শুরু হয়ে গেল, আই কোনো কিছু ওকে বোঝাতে গেলেই, হ্যাঁ তুই তো বলবি, তুই তো ওর বন্ধু, তুই তো বলবি, তুই তো ওর লাইভে উঠেছিলি, আর তুই তো ওর লোক। হারি বাবা, কোনো কিছু ভালো বলতে গেলে, কারণ ওকে আমি সেই রাস্তা দেখাচ্ছিলাম না, ও নোংরামি করবে, ভুল করবে, বলতে পারবো না, কাউকে বলা যাবে না। হ্যাঁ, ম্যান্ডির সময়ও গালি খেতে, বিশেষ করে সৌমেনকে নিয়ে ভিডিও করতাম, সৌমেনের ফ্যানরা তো আমাকে একদম কেঁদে কেটে অস্থির যেত। এখানে তো মাত্রা অতিরিক্ত, আমাকেও পরকীয়া লিপ্ত বানিয়ে ফেলেছে। আমাকেও, আমি যেহেতু চোপাকে সাপোর্ট করি, তো আমার মধ্যে ওইরকম আমারও পরকীয়া আছে। পরকীয়া আমার আছে কিনা আছে পুরো ওয়াইটি জানে, কন্ট্রোভার্সি ক্রিয়েটর অ্যাটলিস্ট জানে, অ্যাটলিস্ট আমি কি বানিয়ে ফেলেছে। এইভাবে আমাকে থ্রো করা হয়েছে যে হ্যাঁ আমারও গায়ে স্পট আছে, আমারও গায়ে স্পট আছে। থু মারি, নুন ভাত খাবো তাও গায়ে স্পট লাগে, ঘুরবো না, কোনো ট্যাগ গায়ে লাগাবো না। হ্যাঁ, তারপরেও ছাড়িনি, কিন্তু কেউ ছাড়িনি সেখানে। তাই সেগুলি আমার ভুল ছিল, তাই না? ভক্ত হতে হবে। এখন সবাই বলছে বাচ্চাটা যেন মা পায়, বাচ্চাটা যেন বাবা পায়। আর যখন আমি বলেছিলাম যাবে না, চোপার ভিউয়ার্সরা যাবে না, ওইখানে গেলে ওকে এই হবে সেই হবে, যাবে না, নিজের পায়ে দাঁড়িয়ে আপনাকে দেখিয়ে দেবে। ফ্ল্যাট নিল, আমাকে লিখেছে কেমন থাপ্পড় খেলেন আপনি, কেমন থাপ্পড় খেলেন? আমি থাপ্পড় ও নিচে ফ্ল্যাট, ও কিনবে ফ্ল্যাট। আচ্ছা, তারপর এদিক দিয়ে তো বলেই লাভ নেই, এদিক দিয়ে তো বলেই লাভ নেই। তাহলে এখন কেন, এখন কেন? তখন তোমরা কেন বোঝাওনি? কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করবে না সেটা হয়? কোন একটা বাচ্চা মেয়ে 25 বছর 26 বছর সে সারাটা জীবন একা থাকবে সেটা হয়? সে জীবনে যেই আসুক না কেন, তাকে যদি ছেড়েও দেয়, অন্য কেউ যে কোনো সময় আনবে, আজকে না কালকে আনবেই, আসবেই মনের মধ্যে ফিলিংস। কটা মেয়ের মধ্যে ওই রকম একটা পার্সোনালিটি থাকে যে আমি একা থাকবো, একা বাঁচবো? হয় না, হয় না। আমরা মেয়েরা একটু নরম প্রকৃতিরই হই, এটা ইলেকট্রিশিয়ান লাগবো কোথা থেকে, একটা এর ব্যাপার থেকে যায়। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষই তখন বোঝাতো যা হয়েছে হয়েছে, যেটা আমি সবসময় বলছিলাম, অন অ্যান্ড অফ, যা হয়েছে হয়েছে, মিলে যাক মিলে যাক। তাহলে কি আজকে দিনটা আসতো? আজকে সবার পেট কামড়াচ্ছে। যদি সৎ মা আসে কি হবে, যদি সৎ বাবা আসে তাহলে কি হবে? কিচ্ছু হবে না। আমি তো প্রথম দিনই বলেছি, বাচ্চাটাকে আমরা শোকেস করেছি, বাচ্চাটাকে আমরা রেখেছি অ্যাজ এ প্রপ। বাচ্চাটার ভালো ছিল শুধুমাত্র মা আর বাবার মিলনে। সেটা যদি হয়ে যেত তাহলে 2023 অগাস্ট থেকে 2025 জানুয়ারি পর্যন্ত কাকে কন্টেন্ট করতাম, তাই না? সত্যি আমাকে একজন আমার ভিউয়ার্স লিখেছিল অনেকদিন আগে ম্যান্ডির সময়, দিদিমা একটা কথা উত্তর দাও, যেটা ইঞ্জিনিয়ার ছিল, কই জানি আছে ওর নাম কি, ত দিয়ে নামটা ছিল। তো ওকে লিখে, দিদিভাই পুলিশে চললে এত মাস, হ্যাঁ উকিলে ধরলে এত মাস, কন্ট্রোভার্সি ক্রিয়েটর ধরলে কতদিন? আমি তখন একটা কথা বলেছিলাম, যতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মন চায়, ইয়েস, যতদিন অন্য কোনো টপিক ট্রেন্ডিং না হয়, খুব ইজি একটা কন্টেন্ট নিয়ে, বেশি কন্টেন্ট নিয়ে খেললে কিন্তু অনেক কষ্ট। ফাংফুং ভিডিও যদি না বানাও, তুমি সিরিয়াসলি কোনো ভিডিও বানাও তাহলে কিন্তু কষ্ট, প্রচুর স্টাডি করতে লাগে। আর ফাংফুং ভিডিও, লাউ পারলাম, লাউয়ের ফুল পারলাম, পাতা পারলাম, গাছ পারলাম, এগুলিতে কোনো কন্টেন্ট না, এগুলি বানানো যায়। আর যদি রিয়েল কোনো কন্টেন্ট নিয়ে ভাবো তাহলে তো অনেক কষ্ট। অনেকগুলি কন্টেন্ট নিয়ে জন্য যে রোস্টাররা যে ভিডিও করে না, একটা কন্টেন্টকেই ডিপলি দেখে, কারণ হচ্ছে একটাই, অনেক কন্টেন্ট ঘাটা যায় না, অনেক কন্টেন্ট নিয়ে ভিডিও করা যায় না। সেখানে দাঁড়িয়ে খুব ইজি একটা কন্টেন্টকে নিয়ে 3-4টা ভিডিও নামানো, খুব ইজি। তাই একটাই কন্টেন্টকে বারবার আমরা একদম খাবলে খুবলে শেষ করে দিই, যাতে সেই কন্টেন্টটা, সেই মানুষগুলি কিভাবে বাঁচবে, আর কাউকে ছাড়ি না। হ্যাঁ, তো সেখানে কি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটররাই দোষী? ব্লগাররা যখন চায় তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে ডেকে নিয়ে যায়, যখন চায় তখন ফোন কল করে ঘরের খবরগুলি দেয়। যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটররা খবর নেয়, ব্লগাররাও তো খবর দেয়। কারোর বউ পালিয়ে গেলে, কারোর বউ অন্য কোনো পুরুষের সাথে শুলে পড়ে, সে কথাটা নিজেদের ফ্যামিলির মধ্যে না রেখে, প্রশাসনের কাছে না নিয়ে গিয়ে, সেটা যদি ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়াতে এসে এক্সপোজ করে, আমার বউর ক্যারেক্টারলেস, আমার বউ ক্যারেক্টারলেস, আমার বউ চলে গেছে, তাহলে সেটা যদি অন্যকে আমরা খাবারটা দিয়ে দিই, ছুড়ে দিই, আমরা তো ভিখারি ভাই, হাঁ করে বসে থাকি খাবারটা খাওয়ার জন্য,
তাহলে আমরা কেন খাবো না? কথাটা একটু খুব কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? যতটুকুন আমরা দোষী ততটুকুন ব্লগাররাও দোষী। ঘরের কেচ্ছা, প্রাইভেট কেচ্ছা পাবলিক না করলে নিশ্চয়ই আমরা পাবলিকরা হিসেবে পাবলিকলি আমরা কিছু বলতাম না। ঘরের কেচ্ছা প্রাইভেট রাখাই যায় না। পাবলিক জিজ্ঞেস করবে কি হয়েছিল, আমি এটা বারবার বলেছি, 10-15 দিন তখন ভিডিও না দিলেই হতো। যেটা সোমেন পরে করেছে, 1 মাস ভিডিও দেয়নি। ওরা যদি প্রথমেই 1 মাস না দিত, দুজনেই বন্ধ রাখতো, তাহলে কিছু হতো না, কিচ্ছু হতো, জানতেও পারতো না। কোনো যেভাবে পরে যেত পরিবার গিয়ে মিলিয়ে টিলে মিল করালো। হ্যাঁ, ওই সময়ের যা ভিউজ, ও বলবে হ্যাঁ তুই দিবি টাকা, আমার যা ভিউজ আমরা পেয়েছি দুজনে মিলে, আমার 50K চ্যানেল 1 লাখ উপরে করেছি। তারপরে তো সেই চ্যানেলে তখন রেগুলার ভিডিও দেওয়া হতো। আমি সোমেনের কথা বলছি, হ্যাঁ, যখন ঝগড়া চরমে ছিল। তারপর দেখো গত 3 মাস ধরে ওর ব্লগিং করতে ইচ্ছাই করেনি, ও ভিডিওই ছাড়েনি, নর্মালি চ্যানেলটা বন্ধ রেখে দিল। যখন ঘরের কেচ্ছা সামনে আনলো তখন কিন্তু রোজ একদম টাইম বেঁধে, ঘড়ি বেঁধে, কারণ ভিউয়ার্সরাও হা করেছিল সৌমেনের গেঞ্জিটা কি, আমিও ছিলাম, কারণ আমি রোজগার করতাম, ভালো রোজগার দিয়েছে মা লক্ষ্মী আমার ম্যান্ডি, সবসময় আমি বলি। তো তবে হ্যাঁ, ম্যান্ডি বলতে পারবে না এপিদি ভাই কখন আমাকে ফোন করেছে, সৌমেনও বলতে পারবে না কোনো দিন না জীবনে যে আমি ফোন করে খবর নিয়ে কন্ট্রোভার্সি করাটাকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে মনেই করি না। কারোর বাড়িতে গিয়ে কন্ট্রোভার্সিটা করাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে মনেই করি না। পাড়ার লোকের খবর, হ্যান্ড লোকের খবর নিয়ে, কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে খবরটাকে আমি খবর বলে মনেও করি না। অরিজিনাল খবরটাই আমাকে সবসময় খবর বলে মনে হয়, যেটা ভিডিওতে বলা হয়েছে। সেখানে দাঁড়িয়ে সেটা করতেই পারতো, তখন করতে পারতো, তখন কিন্তু সে রেগুলার ভিডিও দিয়ে গেছে। এখন সে ভিডিও দেয় না, কারণ বউ আসার পর ব্যাপারটা মিটমাট হয়ে যাওয়ার পর তার ভিউজ পড়ে গেছে, এখন সেরকম রোজগারও নেই, ভিউ নেই। তাহলে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুরোপুরি দায়ী না, কিন্তু ব্লগাররা তু করে, আমরা ঝাঁক বেঁধে ঘুরতে করে চলে যাই। এর মধ্যে আমাদের মধ্যে রেস থাকে কে যাবে আগে। কারণ ম্যান্ডির সময় কিছু কিছু লোক এতটাই গিয়ে গেছিল, মানে একদম বাড়ি ঘর হ্যান ত্যান আন্দর কি বাত করে, তখন এই কেসটার সময়, চোপার কেসটার সময় কে যাবে আন্দারে, মানে একটা আমি যাওয়ার আগে যদি চলে যায় তাহলে আমার দামটা কমে, যে ফার্স্ট যায় তার মার্কেটটা বেশি থাকে। তাহলে ব্লগাররা যখন বলবে তু রেডি 1 2 3 স্টার্ট, আমরা স্টার্ট হব। ওরা বলবে রেডি 1 2 3 স্টপ, আমরা স্টপ হব। তাহলে অ্যাকচুয়ালি ব্লগারদের কুলে আমরা নাচছি না আমাদের কুলে ওরা নাচছে? এটাও একটা বিশাল বড় প্রশ্ন। কারণ ব্লগাররাও বলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের জন্য আমরা বাঁচতে পারছি না, এরা আমাদেরকে নষ্ট করছে, এরা আমাদেরকে ছিঁড়ে খাচ্ছে, এদেরকে আমি, তাহলে প্রথমেই কেন না করে না? প্রথমেই 10 দিন 5 দিন যাওয়ার পরে স্টপ। ওরা যদি স্টপ হয়ে যায়, ওরা যদি স্ট্রিক্টলি আমাদেরকে বলে, আমরা কিন্তু তখন স্টপ হতে বাধ্য হয়ে যাই। গত 2 মাস ধরে হিন্দি চ্যানেল, যেটাকে আমি ভিডিও করতাম, এই লাপ্পু নেহা 2 মাস ধরে ওরা রোজগার করলো। সেই দিওয়ালি নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করেছে। ওদের ভিউজ তো আর ওদের মতো অত কম ভিউজ না, ওদের একটা ভিডিও মানে 8 লাখ 9 লাখ ভিউজ, মানে এক ঘরে মা ছেলে প্রতিদিনের 3 লাখ করে ভিউজ হয়। ভেবে দেখো কি হারে ভিউজ হয়েছে। 2টা মাস কন্টিনিউয়াস কন্ট্রোভার্সি দিয়ে গেল। এখন বলছে, কারণ ওদের তো রিয়াকশন চ্যানেল প্রচুর, আর না স্টপ মানে স্টপ। হারি নভেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির 3 তারিখ পর্যন্ত যেটুকুন রোজগার করা হয়ে গেল, এখন বলছে স্টপ। অথচ ওরাও কিন্তু কাউকে হায়ার করেছে, কারোর কাছে কারোর থ্রুতে কথাবার্তা বলিয়েছে, নিজেরা করেছে, সবকিছু করেছে। কিন্তু এখন বলছে না, আর করলে হবে না, টেনে নিয়ে আসবো, পাঠাবো, ব্যাস পাঠাবো, হয়ে গেছে। যেসব রিয়াকশন চ্যানেল অতিরিক্ত ভাবে করেছে, দেখিয়ে দেব, মজা শিখিয়ে দেব। কেন 2টা মাস যে এত ওরা তো 20 টাকা কামিয়েছে, 20 টাকা একটা ভিডিওতে। যদি মানে ধরো একটা মানুষ দিনে 2টো ভিডিওতে দিচ্ছে, 2টো ভিডিওতে 8 লাখ 9 লাখ ভিউজ, ভাবতে পারছো? শুধু একজন, শুধু হাজব্যান্ড, দেখো ওয়াইফ দিচ্ছে 8 লাখ, মা দিচ্ছে, ছোট ভাইয়ের বউ, বোনের বর, একটা পরিবারের 8টা চ্যানেল যদি 5 লাখ করে এভারেজ ভিউজ হয়, 40 লাখ ভিউজ, বা 40 লাখ ভিউজ যদি পার ডে হয়, টাকাটা হিসাব করে নাও। বাট এখন বলছে স্টপ। তখন তোরা লাগালি কেন? তখন তোরা জিনিসটা বাড়তে দিলি কেন? তখন তোরা অন্যদেরকে রিয়াকশন চ্যানেলকে ফোন করলি কেন? না, ইচ্ছা মতো ফোন করবে, ইচ্ছা মতো ইউজ করবে, ইচ্ছা মতো থামিয়ে দেবে। ঘরের কেচ্ছা,
প্রেমের কিচ্ছা কেন বাইরে আনা হয়? ওই পার্টিকুলারলি কয়েকটা দিন ভিডিও না দিলে কি হয়? রোজগার তো সারা বছর আছে, সারা জীবন আছে। তাহলে সেখানে আমরা একে অপরের পরিপূরক, তাহলে কেউ কাউকে দোষী তো বলতে পারবো না আমরা যে ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ধরেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটর ব্লগারকে ধরেছে না। ইচ্ছা হলে কাজে লাগাচ্ছ। আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের মুখের উপর যদি থার্ড ডেতে বলা হয় প্লিজ আমাদেরকে আমাদের মতো থাকতে দাও বাড়িতে। অনেকটা কিন্তু সোমেন করেছে, এটা সোমেন অনেককে দেখায়নি, অনেককে কিছু করেনি, অনেকটা করেছে, অনেকটা মানে ও ছেড়ে ধরে খেয়েছে। হ্যাঁ, তাহলে তো আর ব্যাপারটা বাড়তো না, ব্যাপারটা বাড়তো না। বাড়তে বাড়তে চরম শিখরে নিয়ে যাওয়া হয়েছে, এখন চরম শিখর থেকে ঢাপ করে ফেলে দেওয়া হয়েছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের একটা দোষ কি, কন্টেন্ট নিয়ে কথা বলতে বলতে সহ ক্রিয়েটরকে ছিঁড়ে খাওয়া। এর মতো এটাও আমার একটা ভীষণ নোংরামি বলে মনে হয়। আরে কথা বলতে বল না, কন্টেন্টকে নিয়ে বল। আমার কন্টেন্টকে আমি এমন ভাবে হাইলাইট করব তার গায়ে একটা স্পট আমি দেখাতে দেব না, নিরঙ্কুশ ভোট দিতে যাবে না। অপোনেন্টকে কি বলছে তাকে ছোট না করতে পারলে হবে না, কারণ ভিউয়ার্সরা চায়, তাই না? ভিউয়ার্সরা চায় যখন ওপরে যাবে সঙ্গে ভিউয়ার্সদেরকে নিয়ে যাবে পাপ হিসাব দিতে, তাই না? ভিউয়ার্সরা চায় না মিল হোক, ভিউয়ার্সরা চায় না এক হোক। আশ্চর্য, ভিউয়ার্সরা চাইবে সেই চাহাত অনুযায়ী চলতে লাগবে, অবশ্যই লাগবে, কারণ তোমরা ভিউয়ার্সকে দিয়ে দ্বারাই চলো। ইউটিউব মানে ভিউজ সংসার চলে। তাহলে যখন ভিউয়ার্স আছে তখন ইউটিউব আছে, যখন ইউটিউব আছে তখন কোনো কিছু প্রাইভেসি নেই, সবকিছু পাবলিক। আর নাইলে আমার জীবনটা আমার, প্রাইভেট লাইফটা প্রাইভেটটা পুরো প্রাইভেট, আমি কোনো কিছুই করব না। আই উইল গো অ্যাকর্ডিং টু মাই উইল, আমার ইচ্ছে অনুযায়ী আমি চলবো। আমার দিদি খারাপ, ইয়াস, সবাই ভিডিও নামাও, দিদি খারাপ হয়ে গেল, দুনিয়ার লোক ভিডিও নামিয়ে ফেললো। তখন একবারও মন কাঁদে না, হৃদয় কাঁদে না যে এতগুলি লোককে দিয়ে আমি গালি খাওয়াচ্ছি। একবারের জন্য মনে হয় না ইয়াস দিদি খারাপ, দিদি এটা বলছে দিদি খারাপ হয়ে গেছে। রক্তের ভাগটাও করার সময় মনে হয় না যে আমি রক্তের ভাগটা করছি, মনে হয় না। প্রাইভেট লাইফটা প্রাইভেট রাখো, তাহলে আর কোনো কন্ট্রোভার্সি হবে না। প্রাইভেট লাইফটা পাবলিক করবে, কন্ট্রোভার্সি হবে। আর কোনো নোংরামি দেখেও যে চোখ বন্ধ করে থাকাটা যদি আমার উচিত বলে মনে হয়, তাহলে আমরা সবাই ভক্ত হয়ে যাব। ভক্ত হতে ভালোবাসি না, শিষ্য হতে ভালোবাসি, যেখানে ভুলটাকে ভুল বলবো, শুদ্ধটাকে শুদ্ধ বলবো। আর রইল বাকি কোনো সংসারের ভাঙ্গন কোনো দিন অ্যাটলিস্ট আমার কাম্য ছিল না। এটা পিঙ্কির ক্ষেত্রেই হোক, বাবা জীবনের ক্ষেত্রেই হোক, চিরকাল চেয়েছি পিঙ্কির মেয়ে যেন সংসার করে, চিরকাল বুদ্ধি দিয়েছি সংসার। ম্যান্ডি সোমেন তো আমার সামনেই আছে, আমি প্রিয়াকেও বলেছি টাকা একটা পয়সাও রেখো না, নেয়ার সময়ও না করেছিলাম, এরপরও বুঝিয়েছি ভুলটাকে ভুলই বলবো, সে যত আপনি আমার হোক না কেন। আর রইল বাকি সংসার, না, প্রত্যেকটা মানুষ তার সংসারটা গুছিয়ে করুক, কারণ আলটিমেটলি সবচেয়ে সাফারার যে কোনো সংসারের বাচ্চাটাই হয়। মা বাবা তো নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, বাচ্চাটা সারাটা জীবন যখন দুটো মা বাবাকে দেখে, আপন মা বাবা, কোনো ফ্রেন্ডদের, ওদের কষ্টটা আমি বুঝি, কষ্টটা আমি দেখেছি। আর কি ধরনের কথাবার্তা হয় पेरेंट्सদের মাঝে, पेरेंट्सদের মিটিংয়ে, पीटीएम अरे ये तो पता है मैडम, ये तो उसका दूसरी माँ है ना, আহারে বেচারা, पहले माँ ना मर गए। দেখেছি, শুনেছি। এডুকেশনের একটা চ্যাপ্টারই আছে, কখনোই ব্রোকেন একটা ভাঙা সংসার, একটা ভাঙা বাড়ি কখনোই ভালো সন্তান করতে পারে না। সেই বাচ্চাটা মানসিক দিক দিয়ে বিধ্বস্ত থাকবেই। চাইল্ড সাইকোলজি বলে, এনসিআরটি বলে, সেখানে একটা জোড়া সংসার সব সময় দরকার। এটা কবে জোড়া লাগতো?
সেই 2023-এর সেপ্টেম্বরের 17-18 তারিখের মধ্যেই জোড়া লাগানো হতো। 17-18 পরে ব্যাপারটা এমনভাবে ঘেটে হয়ে গেছে। অগাস্টের 17 থেকে সেপ্টেম্বরের 17, 30টা দিন সময় ছিল। ওই 30টা দিনের মধ্যে যদি মিলটা করে ফেলতে পারতো তাহলে কিছুই হতো না। না মা বুঝলো না বাবা বুঝলো। তাহলে আমাদের মতো বাইরের যারা 2 টাকার জন্য এসব ভিডিও করে বেড়ায় তারা কি আর বুঝবে? তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন দায়ী না, ঠিক তেমনি বাকি কেউই দায়ী না। সবাই লাস্টলি বলবো পরিস্থিতির শিকার। আর একটা কথাই বলবো, সময়কে সময় দাও। চলো বাই।